জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলা তদন্ত শেষ, আসামি ৩০ জন। ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হতে পারে আজই। সাংবাদিকরা দলকানা হলে গণমাধ্যম কখনো স্বাধীন হবে না, মন্তব্য আইন উপদেষ্টার। অন্যায় তদবির পাত্তা না দেয়ায় শুনছেন গালাগাল। আমার কাছে বহুত অন্যায় তদবির আছে, যেই মুহূর্তে তদবির গুলা মানি না, দেখা যায় যার তদবির অন্যায় তদবির আমি রাখি নাই, কিছুদিন পর সে আমাকে ভারতের দালাল, যা ইচ্ছা বলে। বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হলো এইচএসসি পরীক্ষা। অংশ নিলেন 12.5 লাখ শিক্ষার্থী। নকল ও প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে সতর্ক সরকার। সংকটে ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে, শেয়ার জটিলতা কাটলেও শুরু হয়নি নির্মাণ কাজ। শিগগিরই কার্যক্রমে হাত দেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। সৌরবিদ্যুতের দরপত্রে মিলছে না ভালো সাড়া। সিপিডি বলছে জ্বালানি আমদানির দায় শোধ করলেও বকেয়া আছে আইপিপি ও আদানি পাওয়ারের টাকা। স্কুলের বাচ্চাদের মতো লড়াই করেছে ইরান ইসরায়েল, ক্লান্ত হয়ে চায় যুদ্ধবিরতি, মন্তব্য ট্রাম্পের। স্বীকার করলেন তেল আবিবের ব্যাপক ক্ষতির কথা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ। প্রতিবেদন হাতে পেয়েছেন প্রসিকিউশন। মিলেছে ৩০ জনের সম্পৃক্ততা। এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হতে পারে আজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। ওই ঘটনায় 18 আগস্ট আবু সাইদের বড় ভাই রমজান আলী 17 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় 30 থেকে 35 জনকে আসামি করে হত্যা মামলা করেন। এছাড়া গত 13 জানুয়ারি সাইদের পরিবার 25 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওই সময়ের প্রক্টর শরীফুল ইসলাম, আবু সাইদকে সরাসরি গুলি করা পুলিশের 2 সদস্য এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ওই সময়ের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ কারাগারে আছেন। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত জেনে নিতে চাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই মুহূর্তে সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, আবু সাইদ হত্যা মামলার অগ্রগতির কি তথ্য রয়েছে আপনার কাছে, একটু বিস্তারিত জানাবেন আমাদের। আবু সাইদ হত্যা মামলার সর্বশেষ তথ্য সেটি হচ্ছে কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম। এই মামলায় আজকে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়ার কথা থাকলেও তা কিন্তু দেওয়া হচ্ছে না, এটি পিছিয়ে দেওয়া হয়েছে। হয়তো রোববার এই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হতে পারে। এবং এর আগে আমরা কিন্তু জানতে পারি যে আজ সকালেই যে জুলাই অভ্যুত্থানের অন্যতম সবচেয়ে আলোচিত যে হত্যাকাণ্ড আবু সাইদ হত্যাকাণ্ডের যে তদন্ত প্রতিবেদন তা প্রসিকিউশনের কাছে গতকালই জমা দেওয়া হয়েছিল। এবং গতকাল জমা দেওয়ার পর আমাদেরকে যেমনটা জানানো হয়েছিল যে আজ এই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হতে পারে। এবং সকাল থেকে কিন্তু আমরা সে অপেক্ষায় ছিলাম এবং কিছুক্ষণ আগে কিন্তু আমাদেরকে জানানো হলো যে এটি আজ দাখিল হচ্ছে না এবং রোববার হয়তো এই তদন্ত প্রতিবেদন দাখিল হবে। এর আগে গত 15 তারিখ কিন্তু আমাদের জানানো হয়েছিল যে 1 সপ্তাহের মধ্যেই আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা হতে পারে এবং আমরা দেখলাম যে সে অনুযায়ী হলো। এবং তখন কিন্তু আদালত তাদেরকে 1 মাস সময় দিয়েছিল তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য। তবে 1 মাসের আগেই কিন্তু তদন্ত প্রতিবেদন দাখিল সম্ভব হচ্ছে এবং রোববার যদি দাখিল হয় এটি হবে আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদনের অন্যতম অগ্রগতি বলা যায়। এবং খুব দ্রুতই হয়তো এই মামলার পরবর্তী যে কার্যক্রম সেদিনই জানা যাবে। এবং এর আগে আমরা দেখেছি যে এই মামলায় যাদেরকে আসামি করা হয়েছে মোট 30 জন এবং 30 জনের বাইরে রয়েছেন যারা মূলত যারা আদেশ দিয়েছেন বা উচ্চ পর্যায়ে যারা ছিলেন শেখ হাসিনা সহ যারা আছেন তাদের জন্য কিন্তু আলাদা পুরো যত হত্যাকাণ্ড ঘটেছিল সেই সকল হত্যা মামলা আসামি করা হয়েছে তাদের কিন্তু এই 30 জনের মধ্যে রাখা হয়নি। এই 30 জনের মধ্যে যারা সরাসরি যুক্ত রয়েছেন এবং যারা এর পাশাপাশি ছিলেন বা হামলা জড়িত ছিলেন তাদেরকে কিন্তু রাখা হয়েছে। এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। মাইনুল, অনেক ধন্যবাদ আপনাকে।
এদিকে আবু সাইদ হত্যা মামলার সঠিক তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সকাল 11টায় ক্যাম্পাসের মিডিয়া চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এই সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঢাকায় বসে আবু সাইদ হত্যা মামলার তদন্ত করায় প্রকৃত সত্য উন্মোচন হচ্ছে না। মামলায় জড়িতদের গ্রেপ্তার না করে অযথাই দেরি করা হচ্ছে। আবু সাইদের হত্যায় জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। মামলার বিষয়ে শিক্ষার্থীদের সাথে গণশুনানি না করারও প্রতিবাদ জানান তারা। সাংবাদিকরা অনেকেই দলকানা উল্লেখ করে গণমাধ্যমের সমালোচনা করলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণমাধ্যম সংস্কার কমিশনের বিশেষ সংলাপে সমালোচনা করেন তিনি। আইন উপদেষ্টা বলেন, গণমাধ্যমের কেউ এক নয়, দলাদলি গ্রুপিং না করে নিজেদের এক ও শক্তিশালী হওয়ার পরামর্শ দেন তিনি। বলেন, সাংবাদিক নিজেরা মারামারি করে দলকানা হলে গণমাধ্যম কখনো স্বাধীন হবে না। আসিফ নজরুল আরও বলেন, অনেক অন্যায় তদবির আসে, সেগুলো পাত্তা না দেয় গালাগালি শুনতে হয়, বানানো হয় ভারতের দালাল। পুলিশ ও হাইকোর্টের কোনো বিষয়ে তার কিছু করার নেই। উল্লেখ করে উপদেষ্টা বলেন, এক শ্রেণীর মানুষ আইনজীবী ও রাজনীতিবিদ মিথ্যা মামলা দিয়ে ব্যবসা করেছে। এমন আচরণ করলে দুনিয়ার কেউ মিথ্যা মামলা ঠেকাতে পারবে না। মিথ্যা মামলা করলে পুলিশের নিষেধ করার সুযোগও কম। সংলাপে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, গণমাধ্যমে 15 বছর ধরে অরাজকতা চলেছে, এই কারণে অবৈধ নির্বাচনগুলো বৈধতা পেয়েছে। ধারা আছে, সেই রহিতকরণ ধারাতে যেই মামলা দায়ের করা হয়েছে সেটাও বাদ দেওয়া হয়েছে, ঠেকানো যেত। তো আমি মনে করি যে মানে আমরা ইদানিং রিফর্ম যেহেতু তারা কি এই আইনটা কিভাবে ব্যবহার করা যায়, আর্টিকেল 4A 5A যেই মামলাগুলো তদন্তাধীন আছে, যোগ্য যে সুপারিশগুলো আছে সংস্কার কমিশনে, তারা আমাদের হেল্প চাইলে আমরা হেল্প করবো। যদি তদন্ত শুরু না হয়, যদি বিচার সাংবাদিকতা অন্য জিনিস, একটা দলকে সাপোর্ট করা অন্য জিনিস, কিন্তু আপনি যখন অ্যাডজেক্টিভ ইউজ করেন তখন আপনারা অনেক সাবধান হতে হবে। আমার কাছে বিশ্বাস করবেন, আমার কাছে বহুত অন্যায় তদবির আছে, যেই মুহূর্তে তদবির গুলা মানি না, দেখা যায় যার তদবির অন্যায় তদবির আমি রাখি নাই, কিছুদিন পর সে আমাকে ভারতের দালাল, যা ইচ্ছা বলে। গণমাধ্যম যদি সেই ভূমিকা পালন করত, তাহলে হয়তো আমাদের এই জালিয়াতির নির্বাচনগুলো, এই যে কারচুপির নির্বাচনগুলো বহুলাংশে বোধহয় প্রতিহত করা যেত। শেষ হলো এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। বৃহস্পতিবার সকাল 10টায় শুরু হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা, শেষ হয় কিছুক্ষণ আগে মেলা 1টায়। নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে হাজির হয় শিক্ষার্থীরা। সন্তানদের সাথে কেন্দ্রে যান অভিভাবকরাও। সকালে ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেন, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় একটি সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে। সরকার প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ফল প্রকাশে যেন বিলম্ব না হয়, সেদিকেও খেয়াল রাখা হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা। এবারের এইচএসসি পরীক্ষা শেষ হবে আগামী 10 আগস্ট। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী 12,51,111 জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে 81,000-এর বেশি। দেশে 2,797টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ দোয়া করি যে ভালো রেজাল্ট আশা করি। আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে, আলহামদুলিল্লাহ প্রিপারেশন খুবই ভালো। অতীতের যে আমাদের যে সমস্ত অভিজ্ঞতা ছিল, প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যাদি ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি। করোনার ব্যাপারে এবং তার জন্য যে বিধিমালা, সেগুলো সব স্কুলগুলোকে অনেক আগেই সেগুলো তাদেরকে জানানো হয়েছে। দর্শক, এইচএসসি পরীক্ষার খবরাখবর একটু জেনে নিতে চাই আমার সহকর্মীদের কাছ থেকে। রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হচ্ছেন। শুরুতেই যাব আল আমিন হক অহনের কাছে। অহন, কোথায় রয়েছেন এই মুহূর্তে? প্রথম দিনের পরীক্ষা তো শেষ হলো, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে পেরেছেন কিনা, তাদের অভিব্যক্তি কি, সব মিলিয়ে সার্বিক কি অবস্থা জানাবেন। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে রয়েছে, শিক্ষার্থীদের কথা বলছে উচ্ছ্বাস তাদের মধ্যে। যারা বের হয়ে আসছেন এই সব শিক্ষার্থীরা, তাদের পরীক্ষা ভালো হয়েছে সেটি যেমন বলছিলেন, একই সঙ্গে তারা বলছিলেন যে প্রশ্নপত্র এবার
যেমন হয়েছে সেটি বেশ ভালো। আমি যদি কয়েকজনের সাথে কথা বলি, কেমন হলো পরীক্ষা? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে পরীক্ষা। ভালো হয়েছে, প্রশ্ন অনেক সহজ, 7টার জায়গায় 8টা লিখে দিয়ে এসেছি। জি আলহামদুলিল্লাহ প্রশ্ন অনেক সহজ হয়েছে। নারী শিক্ষার্থী যারা আছে তাদের সঙ্গে যদি একটু কেমন হলো পরীক্ষা যদি তুমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে এবং সবচেয়ে বড় কথা হয়েছে এমসিকিউ 2টা অপশন দিয়েছে ঠিক মনে হয়, যেটা আন্দাজ করে দিয়েছে এটাই বলেছে। আন্দাজ করার গেছে না, এমসিকিউ তুলনামূলক খুবই সহজ হয়েছে, বাট সিকিউতে যে আমাদের কাছে একটু মনে হয়েছে যে এটা একটু বেশি ক্রিটিক্যাল। যেমন নাটক আর উপন্যাসের দিক থেকে আমাদের মনে হয়েছে যে এটা অ্যান্সার কিন্তু অন্যটা হয়ে গেছে। স্যার সিকিউ আমি একটু বলি স্যার, সিকিউ অনেক সহজ হয়েছে কিন্তু এমসিকিউটা একটু কঠিন হয়েছে স্যার, এটাই। এমন কথাই তারা বলছিলেন। মিশ্র প্রতিক্রিয়া যদি আমরা বলি, আমরা যারা পরীক্ষা দিয়ে বের হচ্ছেন তাদের মধ্যে বেশ উচ্ছ্বাসও আমরা দেখেছি। তারা বলছিলেন যে পরীক্ষায় যে ধরনের হওয়ার কথা, নিশ্চয়ই পরীক্ষা ভালো হলো। আলহামদুলিল্লাহ কতটা ভালো হলো, সেই কেমন হলো পরীক্ষা? কোনো অসঙ্গতি ছিল? প্রশ্নপত্র ঠিকঠাক ছিল? হ্যাঁ সবকিছু ঠিকঠাক ছিল। জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে পরীক্ষা। আর প্রশ্ন কোনো অসঙ্গতি ছিল কিনা? না প্রশ্ন অনেক সহজ হয়েছে, আমরা কমন পেয়েছি, 7টাই কমন পেয়েছি। হ্যাঁ সেম। প্রশ্নপত্র কি ঠিকঠাক ছিল? জি আলহামদুলিল্লাহ কমন পড়েছে। প্রশ্নপত্র ঠিকঠাক ছিল কিনা? কেমন হলো? আমাদের আলহামদুলিল্লাহ আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি আমাদের ওইরকম ভাবে পরীক্ষা দিতে তারা পেরেছেন। অর্থাৎ প্রিপারেশন যেভাবে নিয়েছেন সেভাবেই তারা পরীক্ষা দিয়েছেন। সামনে আরো পরীক্ষাগুলো আছে, সেগুলো যদি ঠিকঠাক হয় সবাই ভালো ফলাফল করবেন এমন প্রত্যাশা রয়েছে। নিশ্চয়ই আমরাও সেই প্রত্যাশাই করছি, সবাই সুন্দরভাবে পরীক্ষা যেন সম্পন্ন করতে পারে। আমরা অনেক ধন্যবাদ। ঢাকার খবর শুনছিলাম, একটু রাজশাহীতে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, ঢাকার পরীক্ষার্থীরা সবাই বলছেন পরীক্ষা সুন্দর হয়েছে, প্রশ্নপত্র ঠিকঠাক ছিল। একটু রাজশাহীর খবর জানতে চাই, কি বলছেন পরীক্ষার্থীরা? শাওন, একটু আগে সেই পরীক্ষা শেষ হয়েছে, শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। শিক্ষার্থীরা বলছেন এবারের পরীক্ষা তারা ভালো দিয়েছেন। আজকে একটু তাদের কাছেও জানতে চাইবো আজকের পরীক্ষা কেমন ছিল, প্রশ্নপত্র কেমন ছিল, একটু জানতে চাচ্ছি আপনার কাছে। আলহামদুলিল্লাহ প্রশ্নপত্র অনেক সহজ হয়েছে। এমসিকিউটা একটু হার্ড হয়েছে রাজশাহী বোর্ডের, কিন্তু সিকিউটা অনেক সহজ এবং অনেক ভালো হয়েছে। ধন্যবাদ। আরও শিক্ষার্থী রয়েছে, তাদের সাথে আমি একটু কথা বলতে চাই। পরীক্ষার পরিবেশ কেমন ছিল, পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষার পরিবেশ ভালো ছিল, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। প্রশ্নপত্রে কোনো অসঙ্গতি ছিল কিনা, কি অবস্থা? না প্রশ্নপত্র ভালো ছিল কিন্তু একটু হার্ড হয়েছিল। ধন্যবাদ আপনাকে। শাওন শুনছিলেন, এবং সেই সাথে সাথে আরও যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাথে কথা বলতে চাই। পরীক্ষা কেমন হলো এবার, প্রশ্নপত্র কেমন ছিল? প্রশ্নপত্র মোটামুটি ইজি ছিল। পরীক্ষাটা আশানুরূপ যেরকম আশা করছি তার চেয়ে অনেক ভালো হয়েছে। পরীক্ষাটা মানে যেরকম সবগুলো বইয়ের ভিতর থেকে এসে সবগুলো গতানুগতিক প্রশ্ন, সবগুলো ইনশাল্লাহ পরীক্ষাটা অনেক ভালো হয়েছে। বলা যায় যে পরীক্ষাগুলো আশানুরূপ যে আমরা যে প্রশ্ন আশা করছি এরকম প্রশ্নই আমাদের প্রাপ্য বা এরকম আমরা পাইছি। ধন্যবাদ আপনাকে। শিক্ষার্থীরা যেমনটি প্রশ্ন আশা করছিলেন তেমনটি হয়েছে। বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু তেমনটি আমাকে জানিয়েছেন। এবং এখন পর্যন্ত আমি রয়েছি রাজশাহীর শাহ মখদুম কলেজে, এবং অন্য অন্য যে কেন্দ্রগুলো রয়েছে বেশিরভাগ কেন্দ্রগুলোতেই পরীক্ষা কিন্তু শেষ হয়ে, সব কেন্দ্রগুলোতে পরীক্ষা শেষ হয়েছে। শিক্ষার্থীরা তারা বের হতে শুরু করেছেন। এখন কিছুটা বৃষ্টি হচ্ছে রাজশাহীতে, সে কারণে বাইরেও কিন্তু অভিভাবকরা তাদের সন্তানদের জন্য, এই শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছেন। এবং বেশিরভাগ শিক্ষার্থী বলছেন এবার যেহেতু প্রথম পরীক্ষা তাদের ভালো হয়েছে। এবং সকাল 10টা থেকে 1টা পর্যন্ত কিন্তু আমি রাজশাহীর কয়েকটি কেন্দ্রে ঘুরে যতটুকু দেখতে পেয়েছি যে সার্বিক বিষয়ে যে নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু ছিল। এবং সেই সাথে সাথে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু যে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক পরে বাধ্যতামূলকভাবেই কিন্তু কেন্দ্রে শিক্ষার্থীরা প্রবেশ করেছেন। সুন্দরভাবে সুষ্ঠুভাবে রাজশাহীতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শাওন, তার মানে খুব সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং পরীক্ষার্থীদের মোটামুটি মিশ্র একটি প্রতিক্রিয়াও আমরা পেলাম। অনেক ধন্যবাদ তারেক আপনাকে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার। সকাল 11টায় শুরু হয়ে বৈঠক চলে প্রায় ঘণ্টাব্যাপী। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আগামী দিনে বিএনপির চিন্তা ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচন হবে, এতে ইউরোপীয় ইউনিয়নের স্বস্তি আছে বলেও জানান তিনি। আগামী দিনে সংসদকে সহযোগিতা করতে চায় তারা এবং প্রত্যাশা করে স্বচ্ছভাবে পার্লামেন্টের কার্যক্রম চলবে। বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে একমত জানিয়ে এর জন্য ফান্ডিং করার আগ্রহ প্রকাশের পাশাপাশি আগামী দিনে অনুদান, ঋণের বাইরে গিয়ে উন্নয়নের অংশীদার হতে চায় ইউরোপীয় ইউনিয়ন।
আগামী দিনের পার্লামেন্টকে তারা সহযোগিতা করতে চাচ্ছে এবং পার্লামেন্টের কার্যক্রমকে স্বচ্ছতার সাথে যাতে পরিচালনা করা যায়, তো ইউর পক্ষ থেকে তারা সহযোগিতা করতে চাচ্ছে এবং যেটা আমাদেরও ইচ্ছা, বাংলাদেশের বিচার বিভাগকে স্বচ্ছতার সাথে পরিচালনা করার বিষয়টি উঠে আসছে। সংকট যেন পিছু ছাড়ছে না দেশের প্রথম দ্রুতগতির উড়াল সড়ক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের। বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর শেয়ার হস্তান্তরের জটিলতা কেটে গেলেও দীর্ঘদিন ধরে বন্ধ প্রকল্পের বাকি অংশের নির্মাণ কাজ। বারবার আশ্বাস দিলেও অর্থায়নের অভাবে শুরু করা যায়নি নির্মাণ কাজ। তবে আশার বাণী শোনালেন সেতু কর্তৃপক্ষ, জানালেন অর্থ সংস্থান হওয়ায় শিগগিরই শুরু হবে বাকি নির্মাণযোগ্য। আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। দীর্ঘদিন ধরে ঠায় দাঁড়িয়ে সব আধুনিক যন্ত্রযান, বিশাল ডকইয়ার্ডেও নেই শ্রমিকের ব্যস্ততা। নানা জটিলতায় 1 বছরেরও বেশি সময় ধরে এমন স্থবিরতা দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের। মূলত বিনিয়োগকারী 3 বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার হস্তান্তর জটিলতায় অর্থায়ন বন্ধ করে দেয় ঋণদাতা প্রতিষ্ঠান। ফলে বন্ধ হয়ে যায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। শেষমেশ গেল সেপ্টেম্বরে আদালতের রায়ে কেটে যায় সকল জটিলতা। কথা ছিল গেল অক্টোবর থেকে আবারও পুরোদমে শুরু হবে নির্মাণ কাজ, কিন্তু 9 মাস পেরিয়ে গেলেও কাজ শুরু করতে পারেনি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। এ নিয়ে এফডিইর বক্তব্য না মিললেও কথা বলছেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফ। তেলথাইয়ের সাথে তাদের ইন্টারনাল ক্ল্যাশ, তারা চলে গেছে ইন্টারন্যাশনাল আর্বিট্রেশনে। এটা একটা লং টাইম লাগে, আর্বিট্রেশন শেষ হওয়ার আগে তো আমরা কিছু বলতে পারছি না, বাট উই আর ক্রিয়েটিং প্রেশার আপন দেম ইন রিটেন, ইন ওরাল। আমরা তাদেরকে ডেকেছি এবং চায়না এক্সিম ব্যাংক যেটা বললাম, এরই ধারাবাহিকতা যখন প্রেসিডেন্ট আসছেন তাকেও আমার চেম্বারে ডেকে আমরা বলেছি যে আপনি দ্রুত টাকাটা ইনজেক্ট করেন। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে 2020 সালের জানুয়ারিতে শুরু হয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। 2023 সালের সেপ্টেম্বরে বিমানবন্দরের কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত এবং গেল বছরের মার্চে খুলে দেওয়া হয় কারওয়ান বাজার পর্যন্ত অংশ। এতে সুফল পাচ্ছে নগরবাসী, বেড়েছে প্রত্যাশাও। বাকি অংশের কাজ শিগগিরই শুরুর আশা সেতু বিভাগের। কাজটা যেটা সাময়িক ব্যবস্থা হয়েছিল, ফাইন্যান্সিয়াল একটা ম্যানেজমেন্ট ছিল, আরবিট্রেশন একটা ইস্যু ছিল এবং আমাদের গাছ রক্ষা আন্দোলনের পান্থগঞ্জ একটা ইস্যু ছিল। এই 3টা ইস্যু মোটামুটি এখন আমরা শেষের দিকে আছে। ফিনান্সিয়াল যে ম্যানেজমেন্ট সেটা আমরা ওভারকাম করেছি, আশা করি এটা খুব দ্রুতই ইনজেকশন হবে। তারা মোবিলাইজেশন শুরু করে দিয়েছে। বুয়েটের অধ্যাপক মোহাম্মদ শামসুল হক বলেছেন, পিপিপির এমন রুগ্ন প্রকল্পে সুনাম নষ্টের পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের ইমেজেও। মুখ ফিরিয়ে নিতে পারেন বিদেশি বিনিয়োগকারীরাও। পিপিপি প্রজেক্ট সময়ের আবদ্ধভাবে কাজ করতে হবে। সো ভাই, বাংলাদেশে ঢুকো না, ঝুলে যাবা। এই যে একটা সাকসেসফুলি তাড়াতাড়ি করলে পরে আরো 10 জন ইনভেস্টার আগ্রহী হতো, এই জিনিসটা আমরা নষ্ট করে ফেললাম। যে এই দেশে পিপিপি প্রজেক্টের জন্য এনেবল না, তারা যোগ্য না, এইটা একটা ব্র্যান্ডিং প্রবলেম। শুরুতে বলা হয়েছিল 2023 সালের মাঝামাঝি শেষ হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। এরপর 2 দফা সময় বাড়িয়ে 2025 সালের জুনে শেষ হওয়ার কথা ছিল, তবে সেটিও সম্ভব হয়নি। ইতিমধ্যে পার হয়েছে সেই নির্ধারিত সময়ও। নতুন করে দেওয়া হয়েছে ডেডলাইন 2026 সালের ডিসেম্বর। কিন্তু এই 2026 সালের ডিসেম্বরের মধ্যে পুরো এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয় কিনা সেটি এখন দেখার বিষয়। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে আদালতের হাজতখানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। কিছুক্ষণ পরে তাকে আদালতে তোলা হতে পারে। মামলা তদন্ত কর্মকর্তা জানান, বিতর্কিত হাবিবুল আওয়ালকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। গতকাল দুপুরে মগবাজার এলাকায় আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা হাবিবুল আওয়ালকে আটক করার কথা জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। জানান, গ্রেপ্তার এড়াতে বারবার অবস্থান পরিবর্তন করায় হাবিবুল আওয়ালকে আটক করতে বেগ পেতে হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল পরিবর্তন ও প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগে শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দর্শক, এই ব্যাপারে একটু বিস্তারিত জেনে নিতে চাই। আদালত প্রাঙ্গণে রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী, যাব তার কাছে। রাব্বি, সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালকে রিমান্ডে নেওয়ার শুনানি কখন নাগাদ শুরু হবে, সব মিলে কি তথ্য রয়েছে আর আপনার কাছে জানাবেন আমাদের?
শাওন, কিছুক্ষণ আগে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে কিন্তু তোলা হয়েছে এই আসামিকে, এবং আমরা দেখেছি যে পুলিশ কর্ডন করে তাকে কিন্তু আদালতে নিয়ে যাওয়া হয়, এবং এরই মধ্যে কিন্তু রিমান্ড শুনানি, আপনি বলেছেন যে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে, হ্যাঁ, তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করেছে এবং সেই শুনানি কিন্তু শুরু হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী, সেই সাথে আসামি পক্ষের আইনজীবী, দুই পক্ষের আইনজীবী, সাংবাদিক সকলে কিন্তু সেই রিমান্ড শুনানির সেখানে আছেন। আমরা আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো যে আসলে এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিনি কতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তবে একটু বলতে চাই যে গ্রাউন্ডে এই রিমান্ড শুনানি যে নির্বাচনগুলো তার সময় হয়েছে 2024 সালে, সেই নির্বাচন সঠিক প্রক্রিয়া হয়নি এবং তিনি একটি সাংবিধানিক পদে থেকে সংবিধান লঙ্ঘন করেছেন, এবং সেই অভিযোগ সহ নানান অভিযোগকে একত্রিত করে সবশেষ যে তথ্য আমরা জেনেছি যে রাষ্ট্রদ্রোহের অভিযোগে যে মামলাটি হয়েছে, সেই মামলায় সেই রিমান্ড এবং সেই রিমান্ড শুনানি কিন্তু শুরু হয়েছে। শাওন। রাব্বি, অনেক ধন্যবাদ আপনাকে। যশোর ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। ভোরে যশোরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় মৃত্যু হয় মাসুদুর রহমান মিলন, জুই নামের 2 জনের। পুলিশ জানায় প্রাইভেট কারে যশোর শহর থেকে বেনাপোল যাচ্ছিলেন কয়েকজন। যশোর বেনাপোল মহাসড়কের নতুন হাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় প্রাইভেট কারটি। পরে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যান জুই ও মিলন নামে 2 জন। এছাড়া গুরুতর আহত হন আরও 2 জন। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয় স্থানীয়রা। এদিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। অধিকাংশ সংস্কার দরকার বিচার বিভাগ ও পুলিশ বাহিনীর ক্ষেত্রে, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে রাজধানীর একটি হোটেলে কার্যকর ফৌজদারি বিচার বিষয়ক সংলাপে এই মন্তব্য করেন তিনি। বলেন, বিচার বিভাগকে উন্নত করতে কাজ করা চলছে। আদালত ডিজিটালাইজেশন করা হচ্ছে, যদিও এটি সময় সাপেক্ষ। ঢাকা ও চট্টগ্রামে 2টি কোর্ট ডিজিটাল করা হয়েছে। আইন উপদেষ্টা আরও জানান, মিথ্যা মামলা সহ অন্যায়ভাবে অনেকে আটক করা হয়, সেটি রোধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসিফ নজরুল বলেন, যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তারা আসলে অপরাধী কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য অনেকে ভুয়া মামলা করে থাকে। Immediately implementable reforms. Most of the reforms actually concern justice sector and police sector, aiming to full digitalization of judiciary, but you know how much time it can take. So at the first stage, we are doing digitalization of at least 2 family courts in Dhaka and Chittagong, and we are expecting that it will be successful, and based on that, we will expand our program more. জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের আলোচনা সভায় এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। নাগরিক ঐক্যের জন্য শুভেচ্ছা বক্তব্য দিতে বলা হয়েছে। শুভেচ্ছা নয়, ইতিহাসই তো বলে দিলাম। নাগরিক ঐক্যের প্ল্যাটফর্ম থেকে নাগরিক ঐক্যের রাজনৈতিক দল হওয়া পর্যন্ত যে ভূমিকা ছিল, সেটা নিয়ে সারা জাতির মধ্যে একটা ঐক্য ছিল। নাগরিক ঐক্যের প্ল্যাটফর্ম থেকে নাগরিক ঐক্যের রাজনৈতিক দল হওয়া পর্যন্ত যে ভূমিকা ছিল, সেটা নিয়ে সারা জাতির মধ্যে একটা ঐক্য ছিল। যখনই সেটা রাজনৈতিক দল হিসেবে পরিণত হলো, প্রকাশিত হলো, তখন শুধু একটা দল হয়ে গেল। এখন আমি বলবো, গণতন্ত্র মঞ্চ, নাগরিক ঐক্য, আপনারা যারা দলে এবং মঞ্চে পরিণত হয়েছেন, আপনারা এখন জাতীয়ভাবে সেই ভূমিকা পালন করবেন, যাতে জাতিকে আপনারা দিক নির্দেশনা দিতে পারেন। এটা হচ্ছে আমার শুভেচ্ছা এবং শুভকামনা। কারণ আপনাদের সাথে শুধু 2 জন তালি দিচ্ছে, মান্না ভাই, নাগরিক ঐক্যের কি লোকজন নাই? আছে নিশ্চয়। না, শুভকামনা সবসময় গণতন্ত্রকামী বাংলাদেশের, এখানে জনকল্যাণকামী, জনকল্যাণ রাষ্ট্র ব্যবস্থার পক্ষে যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের সবার জন্য থাকা উচিত। কিন্তু যাত্রাটা যদি একটু অধিকাংশ রাজনৈতিক দলের সাথে মিলে যায়, সেই চেষ্টা আমাদের করতে হবে। কারণ আপনারা চাইবেন কল্যাণমূলক রাষ্ট্র, আরেকজন চাইবেন অকল্যাণমূলক রাষ্ট্র, আরেকজন চাইবেন এরকম, যেটা না, আমরা সবাই মিলে বাংলাদেশের সকল গণতান্ত্রিক শক্তি, সেটা আদর্শ যাই হোক, সবার মধ্যে যেন একটা কমন আদর্শ থাকে। যে আমরা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের বক্তব্য শুনছিলাম সরাসরি। জিরো সয়েল কর্মসূচি বাস্তবায়নে রাজধানীবাসীকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। বলেন, রাজধানীর উন্মুক্ত মাটি, গাছ, ঘাস, ফুলের চারা দিয়ে ঢেকে দিতে পারলে পরিবেশ দূষণ অনেকাংশে কমে আসবে। সকালে রাজধানীর পূর্বাঞ্চলে হারারবাড়ি চত্বরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সবুজায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। বলেন, পরিবেশ ধ্বংস করে আবাসন তৈরি করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। তবে যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই পরিবেশ রক্ষা করেই আবাসন খাতকে এগিয়ে নিতে হবে। বাসার ছাদ থেকে শুরু করে যেখানে মাটি আছে সেখানেই গাছ লাগানোর আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, পূর্বের মতো বিভিন্ন সংস্থার সাথে সিটি কর্পোরেশনের কোনো দ্বন্দ্ব নেই। সরকারি সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কর্পোরেশন কাজ করে যাচ্ছে। ফলে সব উন্নয়ন কাজ জনগণের চাহিদা পূরণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। যার যার বাসার সামনে যেটুকুন মাটি আছে, যেটুকুন উন্মুক্ত জায়গা আছে, সেটুকুনকে ঘাস দিয়ে, আইভি লতা দিয়ে, অন্যান্য যেটা সহজলভ্য তা দিয়ে যদি আমরা ঢেকে যাই, তাহলে ধূলি দূষণটা আমাদের কমবে। সিটি কর্পোরেশন যে নতুন জায়গাগুলো আছে এবং ঢাকার ভিতরে যে জায়গাগুলো আছে সেগুলোকে আমরা গ্রিন ট্রান্সফরমেশন করব। এই শহরের মিডিয়ানগুলো তারা অলরেডি আমাদের সাথে জিরো সয়েল কাজ কর্মকাণ্ডে আমাদেরকে সহায়তা করছেন। শুধু আইন প্রয়োগ করে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়, এজন্য দরকার জনসচেতনতা। একথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, মাদক শুধু দেশীয় নয়, বৈশ্বিক সমস্যা। মাদকের প্রভাবে দেশের আইন শৃঙ্খলা, অর্থনীতি সহ সবকিছুই হুমকির মুখে পড়ে। এর ভয়াল থাবায় ধ্বংস হয় দেশের যুব সমাজ, বাধাগ্রস্ত হয় দেশের সমৃদ্ধি। মাদক নির্মূলে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মাদকাসক্তদের জন্য বিভাগীয় পর্যায়ে আলাদা কারাগার নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। নতুন ধরনের মাদক সম্পর্কে দেশের সকল আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা সজাগ রয়েছে এবং এগুলোর বিস্তার রোধে উদ্যোগ গ্রহণ অব্যাহত রয়েছে। সাম্প্রতিক 7টি বিভাগীয় শহরে 1400 কোটি টাকা ব্যয়ে 7টি বিভাগীয় মাদক শক্তি নিরাময় কেন্দ্রের নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়েছে নতুন 3টি ডাইভিং জাহাজ। সকালে খুলনা নেভাল বার্তে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জাহাজগুলো অধিনায়কদের কাছে হস্তান্তর করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। খুলনা শিপইয়ার্ডে নির্মাণকৃত ডাইভিং জাহাজগুলোর নাম রাখা হয়েছে পানকৌড়ি, গাংচিল, মাছরাঙা, যার প্রতিটি দৈর্ঘ্য 38.90 মিটার এবং প্রস্থ 9 মিটার। প্রতিটি বোটে রয়েছে 12.7 মিলিমিটার হেভি মেশিন গান, উন্নত সার্ভেলেন্স রাডার, জিপিএস, ইকো সাউন্ডার এবং আধুনিক কন্ট্রোল সিস্টেম। নৌবাহিনীর আধুনিকায়ন ও ত্রিমাত্রিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে 2021 সালে 10 জুন দেশীয় প্রযুক্তিতে 3টি ডাইভিং বোট নির্মাণ কাজ শুরু হয়। চলমান রয়েছে ডাইভিং বোটসমূহ হতে ট্যাবে মাল্টিপারপাস। বিগত 1 বছর যাবৎ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষাকল্পে অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে ইউনাইট টু সিভিল পাওয়ারের আওতায় বাংলাদেশ নৌবাহিনী দেশের উপকূলীয় এলাকায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এবং এনার্জি রেগুলেটরি কমিশনের বেশ কিছু সীমাবদ্ধতা আছে। এর পাশাপাশি কয়েক স্তরের কর কাঠামো এবং স্বচ্ছতার অভাবে এক্সটার্নাল শক সামাল দিতে কষ্ট হচ্ছে সরকারের। সিপিডি আয়োজিত জ্বালানি বাজেট বিষয়ক সংলাপের এমন তথ্য জানানো হয়। এদিকে ব্যবসায়ী নেতারা বলেন, বাড়তি দাম পরিশোধের পরও তারা নিরবচ্ছিন্ন জ্বালানি পাচ্ছে না, এতে উৎপাদন ব্যাহত হচ্ছে। সংস্থাটি বলছে, সরকার জ্বালানি আমদানি বেশিরভাগ পাওনা পরিশোধ করেছে, কিন্তু আইপিপি ও আদানি পাওয়ারের টাকা এখনো বকেয়া রয়েছে। মূল প্রবন্ধে বলা হয়, চলতি অর্থবছরে 2050 কোটি টাকা মুনাফা করেছে বিপিসি, কিন্তু তেলের বাড়তি দামের কারণে এই লাভ 615 কোটিতে নেমে আসবে। আর তেল ভিত্তিক বিভিন্ন বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের কাছে পিডিবির পাওনা এখনো প্রায় 7000 কোটি টাকা। সিপিপির পর্যবেক্ষণ বলছে, 5238 মেগাওয়াট সক্ষমতার 55টি সোলার বিদ্যুৎ কেন্দ্রের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে, তবে কাঙ্ক্ষিত সাড়া মিলছে না। সংলাপে জানানো হয়, 2030 সালের মধ্যে 75% গ্যাসের যোগান আসবে এলএনজির মাধ্যমে। সিপিডির মতে, সরকার 3.0 কথা বললেও 2.50-তে আটকে আছে।
সরকার এখনো কয়লা ও জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কথা বলছে, কিন্তু নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের বিষয়ে কথা বলছেন না। গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোতে এবং তেল পরিশোধন কোম্পানিগুলোতে, এবং আশ্চর্যজনকভাবে আমাদের বাজেট স্পিচে সেটা বলা আছে যে তেল ভিত্তিক কোম্পানিগুলোকে দেওয়ার কারণ হচ্ছে কি তারা যেন মুনাফা করতে পারে। আসলে আমরা কি তাহলে চাচ্ছি যে বিপিসি আরো বেশি মুনাফা করুক? আমাদের চাহিদা ছিল যে আনইন্টারাপ্টেড গ্যাস দেওয়া হোক, বিদ্যুৎ দেওয়া হোক, যেটা এখন পর্যন্ত আমরা দাম বাড়তি দামে দেওয়ার পরও আমরা সমস্যার মধ্যে আছি। ইরানের ব্যালিস্টিক মিসাইলের প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, তেহরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের। ট্রাম্পের শঙ্কা, যে কোনো সময়ে আবারও সংঘাতে জড়াতে পারে তেল আবিব তেহরান। দুদেশ স্কুলের বাচ্চাদের মতো লড়াই করেছে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। লড়াই করতে করতে তারা ক্লান্ত হয়ে পড়েছিল বলেও দাবি করেন তিনি। নেদারল্যান্ডসের হেগে ন্যাটোর সম্মেলন জুড়েই ছিল ইরান ইসরায়েল সংঘাত। পশ্চিমাতে সামরিক জোটের আয়োজন হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্নই ছিল এই ইস্যুতে। সম্মেলন শুরুর আগে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে খোলামেলা কথা বলেন ট্রাম্প। দুই দেশের পাল্টাপাল্টি হামলাকে স্কুলের বাচ্চাদের লড়াইয়ের সাথে তুলনা করেন তিনি। তাদের মধ্যে বড় ধরনের সংঘাত হয়েছে, যেমন স্কুলের মাঠে বাচ্চারা লড়াই করে। তারা যেভাবে মরিয়া হয়ে লড়াই করছে তাদের থামানো সম্ভব ছিল না। এমন পরিস্থিতিতে বাচ্চাদের 2-3 মিনিট লড়াই করতে দিতে হয়, তবেই তাদের থামানো সহজ হয়। ইরান ইসরায়েল যুদ্ধে সব পক্ষেরই জয় হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তেহরানের ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতারও প্রশংসা করেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, সংঘাত শেষ হওয়ার আগের কয়েকদিন এসব ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তেল আবিব। আমার মনে হয় এটা ইরান সহ সকলের জন্যই এক অসাধারণ জয়। ইরানের তেল আছে এবং তারা খুব বুদ্ধিমান, তারা ফিরে আসতে পারবে। ইসরায়েল খুব বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, বিশেষ করে গত কয়েকদিনে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো অনেক ভবন ধ্বংস করেছে, সেগুলো অত্যন্ত শক্তিশালী। সম্মেলন শেষ হওয়ার পরের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুদ্ধ করতে করতে দুপক্ষই ক্লান্ত হয়ে পড়েছিল। এ কারণে উভয় দেশই সংঘাত বন্ধ করতে চেয়েছে, তবে শীঘ্রই আবারও তারা সংঘাতে জড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। লড়াই করে তারা উভয় ক্লান্ত, পরিশ্রান্ত। তারা খুবই নিষ্ঠুর ও হিংস্রভাবে লড়েছে। দুই পক্ষই সংঘাত শেষ করে বাড়ি ফিরতে পেরে সন্তুষ্ট। এর লড়াই কি আবার শুরু হতে পারে? আমার মনে হয় এটি আবার হবে, সেদিন শীঘ্রই আসতে পারে। এদিন গাজা নিয়েও সুখবরের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, দ্রুত এই ইস্যুতেও সিদ্ধান্তে পৌঁছাতে পারে সব পক্ষ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ক্লাব বিশ্বকাপে গ্রুপ বির খেলায় আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটকে 2-0 গোলে হারিয়েছে ইন্টার মিলান। এই জয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি। লুমেন ফিল্ডে আক্রমণ পাল্টা আক্রমণে এগিয়ে যেতে থাকে খেলা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দু দলের খেলোয়াড়ই মেজাজ হারিয়েছেন বেশ কয়েকবার। সব মিলিয়ে 8 বার হলুদ কার্ড দেখাতে হয়েছে রেফারিকে। সেই সাথে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে রিভার প্লেটে মার্টিনেজ কোর্তা ও মন্ট্রিয়ালকে। প্রথমার্ধে গোল শূন্যের পর খেলার 72 মিনিটে ডেডলক ভাঙে ইন্টার মিলান। আর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের 3 মিনিটের মাথায় আরও একটি গোল আদায় করে শেষ 16তে পা রাখে ইতালিয়ান ক্লাবটি। দর্শক, দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি শাওন দত্ত বিদায় নিচ্ছি।